ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ছুটছে মানুষ। সড়ক, রেল, নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ। মহাসড়কে টাঙ্গাইল সিরাজগঞ্জ অংশে যানজট। রাস্তা অনেক জ্যাম, তাও দেখি বসে আছি আল্লাহ ভরসা। সেই সকাল থেকে দাঁড়ানো, অনেক ভিড়। আজকে ঢাকাতে যেতে পারবো কিনা জানি না। সিলেটের জাফলং সহ কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে, এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। বাংলাদেশ সীমান্তে প্রতিদিনই ঘটছে পুশ ইন। লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত হয়ে 28 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। কড়া প্রতিবাদ বিজিবির। দেশে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ। বিভিন্ন হাসপাতালে বাড়তি প্রস্তুতি। সরঞ্জাম ও কিটের অভাবে বরিশাল, রংপুরে করোনা পরীক্ষা ব্যাহত। এবং প্রচন্ড খরতাপে পুড়েছে দেশ। তপ্ত বাতাস আর বিদ্যুৎ বিভ্রাটে নাকাল সাধারণ মানুষ। ব্যাহত চাষাবাদ ও স্বাভাবিক জীবনযাপন। দর্শক, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রী চাপ। তারা বলছেন ঈদ যাত্রার তুলনায় ফিরতি যাত্রা অনেকটা স্বস্তির। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। ঈদের ছুটিতে আনন্দমুখর সময় কাটিয়ে ব্যস্ত নগরে ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকে রাজধানীর সড়ক, রেল ও নৌপথে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। যাত্রীরা জানান, অনলাইনে ট্রেনের টিকিট কিনতে কিছুটা ভোগান্তি হলেও ফিরতি যাত্রা সব মিলিয়ে ছিল স্বস্তির। জি, ঈদ শেষে ঢাকায় আসার সময় অনলাইনে টিকিট কাটতে অনেক প্রবলেম হয়েছে। প্লাস এই ট্রেনে অনেক যাত্রীর ভিড়, গরম আর ট্রেনের ক্রসিং, এই দুইটা সমস্যা অনেক বেশি সবাইকে ভোগান্তিতে ফেলছে। হ্যাঁ, ত্রুটি ছিল, ব্ল্যাকে টিকিট ছিল অনেক, নিজেও ভোগান্তির শিকার হয়েছি। আসার সময় প্রচন্ড ভিড় ছিল, স্ট্যান্ডিং যাত্রী খুব বেশি পরিমাণ ছিল। দেখা যায় আমি সিট পর্যন্ত যেতে আমার খুব ভোগান্তি প্রয়ত হয়েছে। হ্যাঁ, সময় মতো ছাড়ছে, একদম রাইট টাইমে আসার সময়। কিন্তু যাওয়ার সময় একটু প্রবলেম ছিল, যেমন আমরা 3 দিন আগে গেছি, তখন 9:30 ছাড়ার কথা ছিল, 10:30 ছাড়ছে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনালও দেখা যায় ঢাকামুখী যাত্রীর ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। আগে তো আমরা 300 টাকা দিয়ে আসতাম, এখন আজকে আসার সময় 400 টাকা নিয়েছে, 100 টাকা বেশি নিয়েছে। নর্মালি আমার বাসার ভাড়া ওইটা বাসে থাকে হচ্ছে 600 টাকা, যেটা আমরা যাওয়ার সময় 1000 টাকা দিয়ে গেছি। এটা থাকে হচ্ছে 500, এটা 600 টাকা দিয়ে আসতে হয়েছে। তো ভালো আসছি, ঈদ যাত্রা ভালোই ছিল। ঈদ যাত্রা ভালোই ছিল, কিন্তু প্রতিবারের মতো জনগণের হেনস্থ হয় যে আপনার 250 টাকার ভাড়া 350 টাকা, 500 টাকা এরকম গুনতে হয়। এটা প্রতি বছরই হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ফিরতি যাত্রার চাপ। যাত্রীরা জানান, ভোগান্তি ছাড়াই ফিরছেন ঢাকায়। আপনার ভোগান্তি হয়নি, আমরা সুন্দর মতন আসতে পারছি, আর আমরা বিছনা সুন্দর মতন করে পাততে পারছি, তেমন একটা লোকজন হয়নি, মোটামুটি ভালোই আর কি। ভাড়া ন্যায্য ভাড়া যেটা সেটা নিচ্ছে। ফিরতি যাত্রায় মানুষের এই স্রোত বলে দেয় দ্রুতই কর্মব্যস্ত হয়ে পড়বে রাজধানী। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ঈদ ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। যানবাহনের চাপে সিরাজগঞ্জের যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এদিকে গাজীপুরের চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ঈদের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, তাই তো মহাসড়কে যানবাহনের এমন চাপ। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। শুক্রবার মাঝরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। শনিবার সকাল 10টার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। মহাসড়ক ও যমুনা সেতুতে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়া এবং সেতুর টোল প্লাজায় যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণেই এই যানজট। কুমিল্লায় বাস সংকটে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ অংশে যানজটের কারণে বাস দেরিতে আসছে বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা। এখনো বাস আসে নাই, দেখি কি হয় আর কি, আসে কিনা তাও সন্দেহ। আর নাকি রাস্তা অনেক জ্যাম, তাও দেখি বসে আছি আল্লাহ ভরসা। সেই সকাল থেকে দাঁড়ানো, অনেক ভিড়। আজকে ঢাকাতে যেতে পারবো কিনা জানি না। রাস্তায় গাড়ি ব্লক হয়েছে, রাস্তা ব্লক, যার জন্য গাড়ি আটকে ছিল, এখন জ্যাম ছেড়ে দিছে, গাড়ি
আস্তে ধীরে আসতেছে। শনিবার সকাল থেকে শরীয়তপুর বাস স্ট্যান্ডে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দীর্ঘ যানজটে বসে থাকতে হচ্ছে জাজিরার টিএনটি মোড় ও কাজিরহাট মোড় এলাকায়। ঈদের সময় এই যে জাজিরা কাজিরহাট এই দুইটা ব্রিজের কারণে আমাকে যাতায়াতের অনেক সমস্যা হয়, রাস্তায় যানজট থাকে। এখানে 250 টাকার ভাড়া 300 টাকা করে নিচ্ছে, অথচ এখানে কোনো প্রশাসনিক কোনো এখানে নজরদারি নাই। এন্ড যেহেতু অনেক বেশি যাত্রী এন্ড প্রেশার অনেক বেশি, গরমের টেম্পারেচার অনেক বেশি লাগতেছে। এন্ড আমাদের তো শরীয়তপুরে অলওয়েজ রোডটা ভালো না, ন্যারো অনেক। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে রাজধানীতে ফিরছেন কর্মমুখ মানুষ। যানজট আর ছিল না, রাস্তাঘাট ক্লিয়ার ছিল এবং মোটামুটি মানুষ যেভাবে গেছে এইভাবে আসছে, ভাড়া সীমিত ভাড়া ছিল। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, সে নিয়ে আরও জানাতে চট্টগ্রাম, গাজীপুর এবং পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম, নজরুল ইসলাম ও সাইদ ইব্রাহিম। আমি শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে নাজিম আছেন। নাজিম, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা, কি তথ্য দেবেন আমাদেরকে? ঈদের যে 10 দিন ছুটি, সেই ছুটি শেষ করেই মূলত চট্টগ্রামে ফিরছেন কর্মজীবী মানুষরা। কারণ গত বৃহস্পতিবার থেকে মূলত তারা চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন। কারণ যেহেতু এবার ঈদের দীর্ঘ 10 দিন ছুটি কাটানোর পরেই মূলত বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রামে বাস, ট্রেন এবং লঞ্চে করে কিন্তু যারা কর্মজীবী রয়েছেন, যারা সরকারি বিভিন্ন দপ্তরে, বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করেন, তারা কিন্তু চট্টগ্রামে ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর বাস টার্মিনাল, রেল স্টেশন থেকে শুরু করে অন্যান্য যেসব যেখান দিয়ে চট্টগ্রামে প্রবেশ করে সেই সব সড়ক এলাকাগুলো এবং স্টেশনগুলো ঘুরে দেখছি। সেখানে কিন্তু মূলত আপনার যারা যাত্রীরা রয়েছেন এবং যারা কর্মজীবী রয়েছেন, তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধে আসতে পেরেছেন। কারণ সড়কে কোনো ধরনের যানজট ছিল না বলা যায়। কারণ এখনো চট্টগ্রাম নগরে বলা যায় তেমন চাপ বাড়েনি। কারণ যারা পরবর্তী সময় চট্টগ্রামে প্রবেশ করছেন তাদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে তারা জানিয়েছেন। পাশাপাশি ছোটখাটো কিছু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলে কিন্তু তেমন কোনো বড় অভিযোগ ছিল না বলছেন যাত্রীরা। কারণ তারা যেটি বলছেন, নির্বিঘ্নে এবার অন্যান্যবার তুলনায় কিন্তু এবার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তারা চট্টগ্রামে ফিরতে পেরেছেন। এবং যাওয়ার সময়, ঈদের যে ছুটি, সেটি যাওয়ার সময় কিন্তু কোনো ধরনের তেমন বড় ধরনের কোনো ভোগান্তি ছিল না। হয়তো সামান্য কিছু বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বলছেন। তবে সেই সব জায়গাগুলোতে যেখানে যেসব গাড়িগুলোতে, বাসগুলোতে, যাত্রীবাহী বাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সারাশি অভিযান পরিচালনা করেছিলেন। এবং আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কয়েকটি ধাপে ভাগ হয়ে তারা বিভিন্ন বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে তারা জরিমানাও করেছিলেন। সেই জন্য মূলত এবার আসলে যাত্রীবাহী বাসগুলো থেকে শুরু করে ট্রেনে, লঞ্চে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন অভিযোগ আমরা পাইনি। এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন, যারা চট্টগ্রামে এখন ফিরছেন, তাদেরও তেমন কোনো বড় অভিযোগ ছিল না। তবে বলা যায় স্বাচ্ছন্দ্য বোধেই কিন্তু সবাই চট্টগ্রামে ফিরছেন। এবং যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলা, সেই জন্য সবাই কিন্তু তার আগে ভাগে চলে আসছেন। এখনো কিন্তু বিভিন্ন মাধ্যমে যারা যেভাবে পারছেন তারা চট্টগ্রামে প্রবেশ করার চেষ্টা করছেন। যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলার দিন, দীর্ঘ 10 দিন ছুটি শেষ করেই আগামীকালকে থেকে সবাই আবার আগের মতো কর্মব্যস্ততা শুরু হয়ে পড়বেন। তবে যেটি বলা যায়, শ্রমজীবী যেসব মানুষ যারা দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম থেকে চলে গেছিলেন, তারা কিন্তু এখনো তেমন আসেনি। কারণ চট্টগ্রাম নগরের এখনো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখেছি সকাল থেকে ঘুরে, সেগুলো এখনো ফাঁকা বলা যায়। কারণ তেমন কোনো ধরনের চাপ নেই বলে চলা যায়। কারণ গণপরিবহনের সংখ্যা কিন্তু নগরে তুলনামূলক কম বলা যায়। গণপরিবহন থেকে শুরু করে অটোরিকশা এবং ছোটখাটো যেসব ব্যক্তি মালিকানাধীন যানবাহন রয়েছে, সেগুলো কিন্তু চট্টগ্রামে এখনো কম। এখনো সড়কে তেমন চাপ বাড়েনি। যেহেতু আগামীকালকে থেকে অফিস খোলা থাকবে, অফিস সকাল থেকে যথারীতি সময়ে কিন্তু অফিস খোলার কথা রয়েছে, তখন হয়তো আগামীকালকে থেকে সড়কে কিছুটা চাপ বাড়বে বলে বলা যায়। যেহেতু অফিস খোলা, সরকারি ছুটি শেষ, সেই জন্য আগামীকালকে থেকেই চট্টগ্রামে অফিস খোলার পরে হয়তো সড়কগুলোতে কিন্তু কিছুটা চাপ বাড়বে। কারণ ব্যক্তি মালিকানাধীন গাড়ি থেকে শুরু করে গণপরিবহন যখন সড়কে বাড়বে, তখনই চাপ বাড়বে। কিন্তু এবার ঈদের যে ছুটি শেষ করে নগরবাসী চট্টগ্রামে ফিরছেন, বিভিন্ন কর্মজীবী মানুষ, সরকারি বেসরকারি দপ্তরের যারা চাকরিজীবী, তারা সেই জন্য কিন্তু কোনো ধরনের চাপ নেই বলা যায়। সবাই স্বাচ্ছন্দ্যে চট্টগ্রামে ফিরছেন এবং অতিরিক্ত ভাড়াদের যে বিষয়টা, সেটাও কিন্তু তেমন বড় কোনো অভিযোগ নেই। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মীর কাছে, তিনিও বলবেন যে বিস্তারিত।
নাজিম, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো দিয়ে আজ গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকার মধ্য দিয়ে কিন্তু আজও কর্মস্থলে ফিরছেন সাধারণ যে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আপনার ঈদে ফিরছেন এবং কর্মজীবী মানুষেরা, এবং ঈদের বেশ কয়েকদিন ছুটি থাকার ফলে কিন্তু তারা স্বস্তিতে আসছেন এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সমস্ত ঈদে বাড়ি ফেরা মানুষগুলো আসছেন এবং ঈদ শেষ করে যে কর্মজীবী মানুষ যারা আসছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন এবং তারা কিন্তু এখনো রাস্তায় কোনো যানজট না পেয়ে কিন্তু তারা স্বস্তিতেই আসছেন। এবং আপনারা জানেন যে ঈদে যারা বাড়ি গিয়েছিলেন ঈদ শেষে কিন্তু তারা এখন কর্মস্থলে ফিরছেন সবাই এবং স্বাচ্ছন্দ্যেই ফিরছেন। তো এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে চন্দ্রা এলাকা এবং চান্দনা চৌরাস্তা এলাকা আমরা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যেই তারা ঈদ শেষে এবং কর্মস্থলে ফিরছেন। সবকিছু মিলে কিন্তু একটি স্বস্তিদায়ক পরিবেশ হয়েছিল এবং সবাই আপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা যে এবারে তারা একটু ছুটি বেশি পাওয়ার ফলে কিন্তু তাদের দুর্ভোগ পোহাতে হয়নি, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়ি থেকে ফিরেছেন এবং বিভিন্ন জায়গায় পয়েন্টে কিন্তু পুলিশ রয়েছেন এবং গাজীপুরের বেশ কয়েকটি অংশে কিন্তু 4 শতাধিক পুলিশ কিন্তু এবং মেট্রো পুলিশ এবং জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটায় কিন্তু আমরা এখান থেকে কিন্তু শত শত মানুষ নেমে বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন স্থলে যাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এবারে কিন্তু ঈদে বাড়ি শেষে যে মানে কর্মস্থলে ফিরছেন এরকম যে মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম আমরা। তারা যেটা জানিয়েছে যে এবার স্বস্তিতেই তারা ফিরতে পেরেছেন, রাস্তায় কোনো দুর্ভোগ পোহাতে হয়নি, তাদের কোথাও যানজটের নাকাল হয়নি, তারা স্বাভাবিকভাবেই কিন্তু তারা ফিরতে পেরেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে সব ধরনের মানুষ কিন্তু বিভিন্নভাবেই কিন্তু এখানে আসছেন, ট্রাকে বাসে করে কিন্তু তারা মানে ঢাকার দিকে বা গাজীপুর ঢাকার দিকে কিন্তু তারা আসছেন। তো এখন পর্যন্ত কিন্তু তারা যারা আসছেন আপনারা জানেন যে আজকেও কিন্তু সকালে কিন্তু গার্মেন্টস বা পোশাক কারখানা খোলা ছিল, এই কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসছেন এবং আগামীকাল গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা রোববার বন্ধ থাকে, এর কারণে একদিন পেয়েছে, তারপর দিন থেকে খোলা হবে, এর কারণে কিন্তু ধীরে স্বস্তিরে আসতেছেন অনেকে। তো এইভাবেই কিন্তু ঢাকামুখী যারা আসছেন তারা সবাই কিন্তু ধীরে স্বস্তিরে আসছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কোনো যানজটের নাকাল হয়েছে এরকম কিন্তু শুনতে পাইনি, তবে গাড়ির চালকরা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি যারা নাকি আসছেন অর্থাৎ ঈদে বাড়ি থেকে যারা আসছেন পরিবার পরিজন নিয়ে তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারাও যেটা জানিয়েছেন যে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছেন এবং বিভিন্ন জায়গায় পয়েন্টে কিন্তু তারা নামছেন। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করার মতো দেখা গেছে যে সব জায়গায় কিন্তু তারা পুলিশের উপস্থিতি এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ রাখা হয়েছে, প্রত্যেকটি স্ট্যান্ডে কিন্তু পুলিশ রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালী, সর্বশেষ পটুয়াখালী থেকে খবরাখবর নিয়ে আসছেন ইব্রাহিম। ধন্যবাদ নজরুল, যেমনটি বলেছিলেন আসলে এতদিনে নারীর টানে বাড়ি ফেরা, এখন ঈদ শেষ হয়ে গিয়েছে, এখন সবাই অফিস আদালত খুলে গিয়েছে, কর্মব্যস্ততা শুরু হয়েছে, তাই সবাই কিন্তু আবার ঢাকামুখী রওনা হয়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী লঞ্চঘাটে, আপনাকে যদি দেখাই তাহলে একটু দেখবেন যে পটুয়াখালী লঞ্চঘাট কিন্তু আসলে লোক অরণ্য। সকাল থেকে কিন্তু এ পর্যন্ত 5 থেকে 6টি লঞ্চ ছেড়ে গিয়েছে, আরও 3টি লঞ্চ আসতেছে, মানে কোথাও তিল ধারণের ঠাঁই নেই এই লঞ্চঘাটে, যেমন নেই আপনার লঞ্চঘাট স্টেশন তেমন নেই লঞ্চের ভিতরে। আমি এখানে আসার পর যতটা দেখেছি যে এখানে আপনার বিআইডব্লিউটি এর লোকজন এবং বাংলাদেশ রোভার স্কাউটের লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার জন্য যতটুকু তাদের কার্যক্রম দরকার সেগুলো কিন্তু তারা করতেছে এবং এখানে যতটুকু নিরাপত্তা দরকার সেই নিরাপত্তাগুলো কিন্তু তারা করতেছে, কোথাও যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি এখন যদি একটু কথা বলি তাহলে আমি একটু কথা বলবো যে বিআইডব্লিউটি এর যে পরিদর্শক তার সাথে থেকে জানবো যে আসলে এই যে বিভিন্ন ধরনের লোকজনের যে আসলে অভিযোগ করে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং আজকে কতগুলো লঞ্চ ছাড়া হয়েছে এবং আপনাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে। বিআইডব্লিউটি এর পটুয়াখালী নদী বন্দর থেকে যে যতগুলো লঞ্চ ছেড়ে গেছে
এখানে কোনো যাত্রী এরকম কোনো অভিযোগ দিতে পারবে না যে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো ভাড়া দিয়েছে, এমন কোনো প্রমাণ কোনো যাত্রী দিতে পারবে না। যদি কেউ বলে থাকে এটা আপনার গুজব ছাড়া কিছু না। আপনি নিজেও তদারকি করে দেখতে পারেন যে আমাদের এখানে সরকার নির্ধারিত ভাড়ার চাইতে কম নেওয়া হচ্ছে। ডেক ভাড়া 504 টাকা, আমাদের এখানে নেওয়া হচ্ছে 500 টাকা। কেবিন ভাড়া যদি 2500 টাকা হয় সিঙ্গেল, 2000 টাকা 2016 টাকা কেবিন ভাড়া, সেটা আমাদের এখানে নেওয়া হচ্ছে 1200 টাকা। এরকম ভাবে আমাদের সব ভাড়াই সরকার নির্ধারিত ভাড়ার চাইতে কম নেওয়া হচ্ছে। তোষকের নামে যে বাণিজ্যটা হতো, আপনি অন্যান্য বারের তুলনায় আপনি খেয়াল করে দেখবেন যে আমি এবার এমন কোনো লঞ্চ নাই যেখানে আমি অভিযান না করেছি। আপনি ওখানে খেয়াল করে দেখবেন যে আমাদের ডাস্টবিনের পাশে আমি বেশ কিছু তোষক নামিয়ে নিয়েছি এবং যাত্রীরা যারা তোষক টাকা দিয়ে কিনেছিল তাদের সেই টাকা ফেরত দেওয়া হয়েছি এবং কেউ টাকা ফেরতের বদলে আপনার ডেক টিকিট দিতে বাধ্য করেছি। অর্থাৎ এখানে কোনো রকম যাত্রী হয়রানি নাই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং এখানে আপনার সদা আপনার ফায়ার সার্ভিসের লোকজন নিয়োজিত আছে। আমরা নিয়মিতভাবে তদারকি করতেছি, কোনো যাত্রী হয়রানি নাই। এইটুকু বলতে যাত্রীর গ্যাদারিং আছে কিন্তু কোনো যাত্রী হয়রানি নাই। আজকে আমাদের এখানে 2টা স্পেশাল লঞ্চ, আমরা যাত্রীর চাপ দেখে আমরা 2টা স্পেশাল লঞ্চের ব্যবস্থা করেছি। আপনারা হয়তো খেয়াল করছেন যে দেখেন যে আরেকটা লঞ্চ ভিড়তেছে, এটাও যাবে। মোট আজকে এখান থেকে 8টি লঞ্চ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনেছিলেন, আসলে আমি একটু দেখাচ্ছি, এখন কিন্তু 2টা লঞ্চ আসছে, একটা হলো কুয়াকাটা আর একটা হলো শাফিন সত্তার খান। আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগে মিনিমাম 4টা লঞ্চ ছেড়ে গিয়েছে, এখন কিন্তু 2টা লঞ্চ আসছে। এই 2টা লঞ্চে কিন্তু এখন এই পটুয়াখালী জেলার কিন্তু লাখ লাখ লোক যারা ঢাকার রাজধানী সহ বিভিন্ন জেলায় বসবাস করে, তারা কিন্তু এখন কিন্তু যাচ্ছেন ঢাকামুখী এবং তারা যে অভিযোগগুলো করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলতেছে না তারা কোনো ভাড়া বেশি নিচ্ছে না। এছাড়া কিন্তু আমি সকালে পটুয়াখালীর বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু আমি যতটুকু জেনেছি যে তাদের একটা অভিযোগ যে 600 টাকার ভাড়া তারা 1100 থেকে 1200 টাকা এবং 1500 টাকা পর্যন্ত নিচ্ছে এবং সেখানেও কিন্তু র্যাব, সেনাবাহিনী, পুলিশ এরাও কিন্তু সেই বাস স্ট্যান্ডটা সুন্দর মতো যেন যাত্রীরা যেতে পারে সেই দিকে তারা কিন্তু লক্ষ্য রাখতেছেন। এবং এই পটুয়াখালী লঞ্চ ঘাটে কিন্তু আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 3 ধরনের ঠাঁই নেই, শুধু ঢাকা যাওয়ার জন্য যে যাত্রী তারা আসছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এছাড়া কিন্তু অভ্যন্তরীণ যে লঞ্চগুলো চলে প্রতিটা লঞ্চেই কিন্তু ভাড়া মোটামুটি একটু বৃদ্ধির কারণে কিন্তু অনেক অভিযোগ করতেছেন এবং সেই অভিযোগের কারণেও কিন্তু অনেকটা এখানে যে নৌ পুলিশ বলেন, কোস্টগার্ড বলেন, তারাও কিন্তু সেদিকে পদক্ষেপ নিচ্ছেন। এছাড়া বলা যায় এখন পর্যন্ত কিন্তু কোনো যে যাত্রী যে অবহেলা বা যাত্রীদের কোনো দুর্ঘটনা সেরকম কোনো ঘটেনি বলে আমাকে জানিয়েছেন প্রশাসন। এই ছিল পটুয়াখালী থেকে ঢাকামুখী যাত্রীদের নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জুথির কাছে। আমাদের সহকর্মীদের ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে AK-M নাজিম, গাজীপুর থেকে নজরুল ইসলাম এবং পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম আমার সাথে যুক্ত ছিলেন। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন 5 জন, আহত হন কমপক্ষে 15 জন। এদিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও 10 জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। নিহতদের একজন তামান্না আক্তার, অপরজন আমিনুল ইসলাম। বাকিদের পরিচয় এখনো মেলেনি। পুলিশ জানায় ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর 4টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহত 15 জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার রাত 11টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহত একজনের নাম রাকিব জমাদ্দার, তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস জানায় সেতুর 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 জন যাত্রী গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রাত্রি 10:52 সময় সংবাদ পাই যে পদ্মা সেতুর উপর একটি বাস এবং একটি ট্রাক সংঘর্ষ হয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখানে 10 জন লোক আহত হয়, 2 জন নিহত হয়। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সিলেটের জাফলং সহ কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার, এমনটি জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সিলেটে পাথর কোয়ারি পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় পর্যটন খাতের উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার কথা জানান জ্বালানি উপদেষ্টা। এদিকে উপদেষ্টার ঘোষণার পর সিলেট তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত পাথর শ্রমিক। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সালমা জাহান। গত দুদিন ধরে সিলেটে অবস্থান করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। শনিবার সকালে 5 আগস্ট পরবর্তী সময়ে জাফলংয়ের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া বালু ও পাথর এলাকা পরিদর্শন করেন দুই উপদেষ্টা। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, পরিবেশ রক্ষায় সিলেটে কোনো পাথর কোয়ারি আর লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবে। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সিলেটের সাদা পাথর, জাফলং কিংবা রাতারগুলের মতো পর্যটন স্পটের উন্নয়ন করলে লন্ডনের চেয়েও বেশি টাকা আয় করা হবে। সিলেটের যে পটেনশিয়াল আছে, এই যে রাতারগুল বলেন কিংবা বিছানাকান্দি বলেন কিংবা এইসব জায়গায়, এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। এদিকে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না বন ও পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে সিলেট তামাবিল সড়কের জাফলং বল্লাঘাট এলাকায় অবস্থান নেয় শত শত পাথর শ্রমিক। তারা দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে স্লোগান দিতে থাকে। প্রায় 15 মিনিট বিক্ষোভে আটকে পড়েন দুই উপদেষ্টা। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সিলেটে আসেন দুই উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে ভাষানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা গাজায় গণহত্যা ও ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। এসব ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদের দাবিও জানান তারা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পৃথিবী যখন এই গাজায় নিরীহ শিশু নারীদের হত্যার প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, সেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করছে অন্ধভাবে। তার একটি লক্ষ্য ইসরায়েলকে ব্যবহার করে মার্কিন সাম্রাজ্যবাদ আজকে গোটা পৃথিবীকে তার করায়ত্ত করতে চায়। এরই ধারাবাহিকতা আজকে সারা বিশ্বে সে যুদ্ধ খেলায় মেতে উঠেছে। লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও 28 জনকে পুশিন করেছে বিএসএফ। শনিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার 3 সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে 12 বাংলাদেশি ও 4 ভারতীয় নাগরিক সহ 16 জনকে পুশিন করেছে বিএসএফ। শনিবার ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রিপাড়া ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগাছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়া হবে। আর ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরতের ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। মিস্ত্রিপাড়া বিজিবির সদস্যগণ ভারত থেকে পুশিনকৃত 7 জন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা হস্তান্তরিত ব্যক্তিকে তাদেরকে আমরা সদর ইউনিয়ন পরিষদে আপাতত থাকার ব্যবস্থা করেছি। আমরা জিডি মূল্যে তাদের কাছ থেকে বুঝে নিয়েছি। পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদের অভিভাবককে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদেরকে আমরা তাদের অভিভাবকের কাছে বুঝাই দেব। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট আগের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। করোনা পরীক্ষা ও সেবা দিতে হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। তবে জনবল সরঞ্জাম সংকটের কারণে পরীক্ষা ও চিকিৎসা বন্ধ রয়েছে অনেক হাসপাতালে। মাস্ক ব্যবহার সহ সচেতন থাকতে বলেছেন চিকিৎসকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তর হার।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ইতিমধ্যেই নতুন ভবনে 20 শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। রোগী ও স্বজনদের সচেতন করতে মাইকিং সহ প্রচার চালানো হচ্ছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত 6 জন শনাক্ত হলেও একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে অবস্থান করছে। করোনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানান এই চিকিৎসক। আমাদের এখানে একটা আইসোলেটেড কোভিড-19 আইসোলেটেড ওয়ার্ড আমরা খুলছি। সেখানে আমাদের 20টার মতো বিছানা আছে এবং আমাদের পরীক্ষার পর্যাপ্ত পরিমাণ কিট আছে। এদিকে সরঞ্জামের অভাবে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বরিশালে। দ্রুত করোনা পরীক্ষা চালু করার পাশাপাশি চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় বরিশাল স্বাস্থ্য বিভাগ। এই সময়টাকালীন করোনা পরীক্ষার বিভিন্ন ব্যবস্থা কিন্তু আমাদের কাছে নাই বললেই ছিল, যেগুলো ছিল সেগুলো দিয়ে পরীক্ষা করাটা অনেকটাই যৌক্তিক না। যেহেতু আন্তর্জাতিকভাবে আবার এই রোগটা বিভিন্ন জায়গায় প্রাদুর্ভাব দেখেছে, আমরা এটা নিয়ে কেন্দ্রীয়ভাবে চিন্তা ভাবনা হচ্ছে এবং আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যে আমরা পরীক্ষার ব্যবস্থাগুলো করে ফেলব। করোনা পরীক্ষার কিট না থাকার কারণে কবে থেকে রংপুর বিভাগে নমুনা পরীক্ষা শুরু হবে তা বলতে পারছে না স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। মানে একটা বিভাগীয় শহরে যদি পিছিয়ে লাভ না থাকে আর পাশাপাশি যদি এটা আপনার প্রাইভেট সেক্টরে যদি চালু হয় তো সেটা তো পাবলিকের জন্য অনেক ভোগান্তি। আমাদের দাবি বৃহত্তর রংপুরে আরটিপিসিআর চালু করার এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ কমার। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় 2টি আইসিইউ ইউনিট। তবে কয়েক বছরের ব্যবধানে জনবল সংকটে বন্ধ হতে চলেছে এসব ইউনিটের কার্যক্রম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। করোনার নতুন এই ভ্যারিয়েন্টের জ্বর বা কাশি নাও থাকতে পারে, দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। সচেতন থাকতে বলছেন চিকিৎসকরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড খরায় পুড়ছে দেশ। উত্তপ্ত বাতাস, কড়া রোদ আর অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। সাতক্ষীরা থেকে নীলফামারী, ফেনী থেকে মাদারীপুর প্রচণ্ড দাবদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সাতক্ষীরায় দিনে তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়েছে। রাস্তাঘাট ফাঁকা, বাজারে লোকজন কম, মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোক ও ডায়রিয়ার মতো রোগীদের সংখ্যা। তাপমাত্রার ভিতরে আমরা কাজ কাম করে খেতে পারতেছি না, আমরা খুব সমস্যার ভিতরে আছি। অন্যদিকে টানা 8 দিন ধরে চুয়াডাঙ্গায় অসহনীয় তাপপ্রবাহ বইছে। দুপুর 12টায় তাপমাত্রা 35 ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা 62%। দিনের বেলায় রোদের তাপ আর ভ্যাপসা গরমে শরীর ভিজে যাচ্ছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ঘরেও যেন স্বস্তি নেই, কেউ প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং পরবর্তীতে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এরকম ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ চলতে পারে। 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রায় মেহেরপুরের জনজীবন দগ্ধ। খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। 4-5 দিন ধরে খুব রোদ গরম, ছাতি মাথায় দিয়ে ভ্যান চালাইছি। মাদারীপুরের চিত্রও একই রকম ভয়াবহ। গত কয়েকদিন ধরে 37 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। দুপুরের সময় রাস্তায় মানুষ দেখা যাচ্ছে না বললেই চলে। তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আমরা অস্থির হয়ে গেছি। ফেনীতে তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়ে গেছে। দুপুরের পর বাজার ফাঁকা, বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। 3-4 দিন ধরে গাড়ি আমরা রাস্তায় গরমে জ্বালা চালাতে পারি না। গরমের তাপমাত্রা এত যে মারাত্মক, মানুষ এভাবে কাগজের লেবুর শরবত খেয়ে জীবন যাপন কাটাতে। নীলফামারীতে তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়ে 36 থেকে 37 ডিগ্রিতে ঠেকেছে। এই অবস্থায় পশু পাখির পানির যোগান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম, কারণ তীব্র গরমে তারা অসুস্থ। হাসপাতালগুলোতে অনেকেই ভর্তি হচ্ছেন মাথা ব্যথা, দুর্বলতা ও পানিশূন্যতা নিয়ে। প্রাকৃতিক দুর্যোগ নয়, তবুও প্রতিদিন গরমে মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগের মতোই প্রভাব। তাপপ্রবাহ থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নওগাঁয় বাংলাদেশের কৃষি ও পশুপালন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো এখানে ব্যবহার হচ্ছে আধুনিক সাইলেজ কাটার ও সাইলেজ বেলার মেশিন। এর মাধ্যমে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর জন্য উন্নত মানের খাদ্য প্রস্তুত, মজুত এবং বাজারজাত করা হচ্ছে। এতে খামারিদের গবাদি পশুর আপদকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত হয়েছে।
কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সাইলেজ এমন একটি পশুখাদ্য যেখানে সবুজ ঘাস বা ভুট্টা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখা হয়। এতে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে, পাশাপাশি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়। নওগাঁয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এ প্রযুক্তির ব্যবহারে খরার সময় কিংবা ঘাসের অভাবে গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার নিজস্ব প্রতিষ্ঠানে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর এই খাদ্য তৈরির উদ্যোগ নেয়। কৃষকদের থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য ও বেল তৈরি করে তা সংরক্ষণ করা হচ্ছে। ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি, আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য। যখন দেখবো যে গরুর বর্ষাকালে গরুর খুব খাবারের সমস্যা হচ্ছে, তখন আমরা এটা বিক্রি করব। PKSF এর আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি খাদ্যের বাজার সৃষ্টি করতেও সার্বিক সহায়তা দিচ্ছে প্রকল্পটি। কৃষকরা ক্ষেত থেকে ভুট্টা বিঘা প্রতি 25,000 টাকায় বিক্রি করছেন। এতে থাকছে না শুকানো ও মাড়াই খরচ। এখনো 1 মাস টাইম আছে ভুট্টা কাটতে, তার আগে আমি বিক্রি করতেছি, তাতে আমি লোক সংখ্যা আমার কম লাগতেছে। খুব লাভজনক। আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন, তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। জেলায় গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতে এ পদ্ধতি ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই। একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে, খাদ্যের খরচ কম হবে, আমার সফলতার মুখ দেখবে। সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমের চারা রোপণ করলেই মিলছে 60 টাকা। বনায়ন সৃষ্টিতে এভাবেই হাত বাড়িয়েছে একটি বেসরকারি সংগঠন। তাদের সহায়তায় সারা দেশে এ পর্যন্ত আমসহ 51 প্রজাতির প্রায় 1,30,000 গাছ লাগানো হয়েছে। তারেক রহমানের তথ্য ও ছবিতে, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ লাগানোয় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। একটি গাছ লাগানোর জন্য তারা কৃষককে দিচ্ছে 60 টাকা করে। এরই মাঝে 2 শতাধিক কৃষক তাদের সহায়তা পেয়েছেন। সংগঠনটির উদ্যোগে সারা দেশে লাগানো হয়েছে প্রায় 1,30,000 গাছ। আমার গাছ লাগিয়েছিল 1600, কিন্তু ওর মধ্যে বড় গাছ থাকার দরুন তিনারা 1000 কাউন্ট করেছিলেন। গাছের পরিমাণ সব মেপে দিল। আমি 2000 পিস গাছ লাগাচ্ছিলাম। গাছের বয়স যখন 5 বছর হবে তখন আমরা 10 টাকা করে দিব, এবং গাছের বয়স যখন 10 বছর হবে তখন জীবিত গাছ প্রতি আরও 10 টাকা করে দিব। এই সর্বমোট 60 টাকা আমরা দিব। চাঁপাইনবাবগঞ্জে আমের চারা লাগানোয় সহায়তা করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তারা যে পরিমাণ গাছ লাগাবে, এইটা চাঁপাইনবাবগঞ্জের জলবায়ু পরিবর্তনের জন্য একটা বড় রকমের একটা ভূমিকা রাখবে, যাতে অদূর ভবিষ্যতে এই পানি সেচের যে এটার জন্য একটা সহায়ক হবে। সারা দেশে 1 কোটির বেশি গাছ লাগাতে চায় সংগঠনটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরের বেনাপোলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। শুক্রবার গভীর রাতে বেনাপোল পৌড থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মনিরুজ্জামান ও তার স্ত্রী রেহানা খাতুন। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে মনিরুজ্জামান তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আমরা সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এক দম্পতি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে আমরা সঙ্গীয় ফোর্স সহ যাই, সেখানে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা লাশের শ্রোতাল প্রস্তুত করে থানায় নিয়ে আসছি। এখন ময়নাতদন্তের জন্য লাশ যশোর 250 বেডে পাঠাবো, আর আনুষঙ্গিক কার্যক্রম এখন চলমান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা লেগে নদীতে তলিয়ে গেছে পণ্যবাহী বাল্কহেড। পুলিশ জানায়, শনিবার সকালে আশুগঞ্জ জিল্লুর রহমান রেল সেতুর 2 নং পিলারের সঙ্গে এমভি রিফাত ইসলাম নামে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়।
এতে বাল্কহেডটি মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের অপহৃত ৩ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকাল ৯টার দিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকার চাইলাছড়ি থেকে কয়েক গ্রামবাসীকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সৈন্যাধালা, ধুনচি, সরবাথুরি এবং চৈলাছড়ি এলাকায় ১৮ থেকে ২০ কিলোমিটার জুড়ে অপারেশন পরিচালনা করে। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে বিকেল ৫টা ৩০ পরিবারের কাছে হস্তান্তর করে। জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী ৫০০ বছরের সন্ন্যাসতলী ঘুড়ির মেলাতে মানুষের ঢল নেমেছে। পাওয়া যাচ্ছে মিঠাই, মিষ্টান্ন, সংসারের জিনিসপত্র ছাড়াও শিশুদের খেলনা। দূর দূরান্ত থেকে এসেছে দর্শনার্থীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। জয়পুরহাটের খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর তীরে ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা একদিনের হলেও চলে ২ দিন। সন্ন্যাস পূজাকে ঘিরে প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে প্রতি বছর মন্দির চত্বরে এই মেলা আয়োজন করা হয়। এটি সন্ন্যাসতলীর ঘুড়ির মেলা হিসেবে পরিচিত। মেলায় রং বেরঙের ঘুড়ি মূল আকর্ষণ হলেও বাহারি রকমের মিষ্টি আকৃষ্ট করে দর্শনার্থীদের। পাওয়া যায় সংসারের বিভিন্ন সামগ্রী, মাছ ধরার নানা যন্ত্র, শিশুদের খেলাধুলা জিনিসপত্র, কসমেটিক্স। মেলায় আশপাশের গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে। মেলাতে আত্মীয় স্বজন, বেটি জামাই সকল গাঁওয়ার দিয়ে আনা হয়। বাপ-দাদার আমল থেকে আমরা দেখতেছি, শুনতেছি প্রায় ৫০০ বছরের পুরাতন এই মেলা। এই মেলায় আমরা প্রতি বছরই কিন্তু আসি। আমি ঢাকা থেকে আসছি। গ্রাম বাংলায় এগুলো তো শহরে দেখা যায় না, গ্রাম বাংলায় দেখা যায়। পূজা দেখতে আসি, আবার এটা হচ্ছে আমাদের ঘুড়ির একটা ঐতিহ্য মেলা। আর সব ধরনের জিনিস পাওয়া যায়, দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলাটি উদযাপন হচ্ছে জানালেন আয়োজকরা। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই ঘুড়ি প্রতিযোগিতা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এতটাই আনন্দিত হয়েছে যে ঘুড়িকে কেন্দ্র করেই আমরা আজকের এই মিলন মেলার আয়োজন করেছি। আইন শৃঙ্খলা সার্বিকভাবে খেতলা নির্বাহী অফিসারের আমার সাহায্য পায় এবং আমাদের পুলিশ ফোর্স দিয়ে সাহায্য করে। শুক্রবার একদিনের মেলা হলেও এলাকাবাসীর উৎসবকে ঘিরে এই গ্রামীণ মেলাটি শনিবার পর্যন্ত চলবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিনি কক্সবাজার খ্যাত নেত্রকোনার উচিতপুর হাওর স্থানীয় পর্যটকদের এক পছন্দের জায়গা। দর্শক বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার একেবারেই যে হাওড় অঞ্চলের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত মদন উপজেলার উচিতপুর ঘাটে। এই ঘাটটি মূলত গত কয়েক বছর ধরে এটি আসলে স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার হিসেবে কিন্তু পরিচিত। তো এই যে পবিত্র ঈদুল আজহার যে দীর্ঘ ছুটি, এই ছুটিতে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে তারা কিন্তু এখানে ছুটে আসছেন। এই পর্যটন কেন্দ্রে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত শত শত লোকজন তারা আসছেন বিভিন্ন নৌকায় করে। তারা এই হাওড়াঞ্চলের যে সৌন্দর্য, হাওরের জলে ঘুরে ঘুরে তারা কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করছেন। তো আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে কিন্তু স্থানীয় প্রশাসন তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছেন। তবে যারা যাত্রী আছেন তারা কিছুটা অভিযোগ করেছেন যে এখানে যে ট্রলার মালিক যারা রয়েছে তারা কিন্তু যাত্রীদের কাছ থেকে কিছুটা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে তাদের এমন একটি অভিযোগ রয়েছে। তারা চাচ্ছেন যে ভাড়াটি যেন আরেকটু সীমিত করা হয়, তাহলে তাদের জন্য সুবিধা হবে। তো এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মানুষ এবং যারা কৌতূহলী মানুষ কিন্তু এই হাওড় অঞ্চলে যারা ছুটে আসছেন। এবং আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে নেত্রকোনার এই যে বিশাল যে হাওড় এলাকা,
এই হাওর এলাকায় কিন্তু ডিঙ্গাপুতা হাওর সহ অসংখ্য হাওর এখানে রয়েছে। এখানকার যারা সচেতন মানুষ আছেন তারা কিন্তু দর্শনার্থীদের উদ্দেশ্যে একটি কথাই তারা বারবার বলছেন যে যারাই হাওরে বেড়াতে আসছেন তারা অনুগ্রহ করে যে প্লাস্টিকের যে বর্জ্য এবং বিভিন্ন প্লাস্টিক জাতীয় যে পলিথিন ব্যাগ এবং প্লাস্টিকের বোতল এগুলো হাওরের পানিতে ফেলে যেন পরিবেশ দূষণ না ঘটান। তো এখানকার এই হাওরে আরও দীর্ঘদিন পুরো বর্ষাকাল জুড়েই কিন্তু হাওরে মানুষের আনন্দ উপভোগ চলবে, হাওরে যে তাদের ভ্রমণ সেই ভ্রমণ চলবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার হাওড়াঞ্চলের যে ঈদ উপলক্ষে দর্শনার্থীদের ভিড় তার সর্বশেষ পরিস্থিতি।